এবার আমরা গলজি বস্তু নিয়ে আলোচনা করব। গলজি বস্তুকে ইংরেজিতে বলা হয় গলজি বডি। এখানে এই গলজি শব্দটার অর্থ কি? গলজি একজন মানুষের নাম, একজন বিজ্ঞানীর নাম। বিজ্ঞানীটার পুরো নাম হচ্ছে ক্যামিলো গলজি। বিজ্ঞানীটার পুরো নাম ক্যামিলো গলজি। ক্যামিলো গলজি নামের এই বিজ্ঞানী সর্বপ্রথম কোষের মধ্যে এক ধরনের পেঁচানো তন্তুর মতো কোষীয় অঙ্গাণু প্রত্যক্ষ করেন বা আবিষ্কার করেন, এবং তার নাম অনুসারে এই কোষীয় অঙ্গাণুগুলোকে নাম দেওয়া হয় গলজি বস্তু। গলজি বস্তুর আবিষ্কারক হচ্ছেন ক্যামিলো গলজি। তার নাম অনুসারেই গলজি বস্তুকে এই গলজি বস্তু বলা হয়। গলজি বস্তুগুলো দেখতে কেমন? গলজি বস্তুগুলো দেখতে অনেকটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতো। ইতোমধ্যে তোমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখেছো। গলজি বস্তু দেখতে অনেকটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতোই, তবে একটু আলাদা। আমি গলজি বস্তুর ছবিটা এঁকে তোমাদেরকে একটু দেখাই। পুরা কোষের ছবি আঁকি, তোমরা একটু লক্ষ্য করো। একটা কোষের ছবি এঁকে ফেলি। দেখো, ধরা যাক এটা একটা প্রকৃত কোষ। আদি কোষের মধ্যে কিন্তু কোনো কোষীয় অঙ্গাণুই থাকে না, এটা একটা প্রকৃত কোষ। এর মধ্যে আমরা গলজি বস্তু দেখব। প্রথমে একটু নিউক্লিয়াসটা দিয়ে নিই। নিউক্লিয়াসের কাজ আছে, করতে গেলে নিউক্লিয়াস কাজে লাগবে। এটা হচ্ছে নিউক্লিয়াস, আর হচ্ছে এইগুলা নিউক্লিয়াসের মধ্যে থাকা বিভিন্ন পদার্থ, ক্রোমাটিন বস্তু তোমরা জানো। নিউক্লিয়াসের ঠিক পাশেই থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাই না? নিউক্লিয়াসের ঠিক পাশে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমি এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা তোমাদেরকে আগে দেখাই। দেখো, নিউক্লিয়াসের ঠিক পাশে রয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা দেখতে অনেকটা নলের মতো বা সুতার মতো, তাই না? কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে সুতাগুলা বা নলগুলা, এরা এক অপরের সঙ্গে কানেক্টেড থাকে। দেখো, এই যে একটু খোলা আছে, এর মাধ্যমে সে পাশেরটার সাথে কানেক্টেড থাকবে। এর মাধ্যমে সে পাশের এন্ডোপ্লাজমিক রেটিকুলামটার সাথে দেখো কানেক্টেড হয়ে গেল। এটা আবার দেখো, এই জায়গাটা খোলা রাখলাম, এ আবার আরেকজনের সাথে যুক্ত হবে। এখানে আবার এখানে খোলা রাখলাম, এ কিন্তু তার পাশের জনের সাথে এসে কানেক্টেড হবে। এই জায়গাটা খোলা রাখলাম, সে আবার এই পাশে আরেকজনের সঙ্গে কানেক্টেড হবে। এভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে অনেকগুলো সুতা দেখো, এরা এক অপরের সঙ্গে কানেক্টেড থাকে। আমি এই কানেকশনটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি, কানেকশনটা ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে থাকে, ঠিক আছে, কিন্তু এরা এক অপরের সঙ্গে কানেক্টেড থাকে। গলজি বস্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ঠিক পাশে অবস্থান করে, কিন্তু এরা কানেক্টেড থাকে না। দেখো, গলজি বস্তু ঠিক পাশেই থাকবে। এই জায়গাটা ধরো গলজি বস্তু আছে, এটা একটা গলজি বস্তু, এটা আরেকটা গলজি বস্তু, এটা একটা গলজি বস্তু, এটা একটা গলজি বস্তু। দেখো, গলজি বস্তুও কিন্তু ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতোই, কিন্তু পার্থক্যটা হচ্ছে গলজি বস্তুগুলোর মধ্যে কিন্তু কানেকশন নাই। এই সুতাগুলোর মধ্যে কিন্তু ওভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতো কানেকশন নাই। বুঝতে পারছো? এগুলো হলো সেই গলজি বস্তু। দেখো, দেখে নাও, এগুলো হলো গলজি বস্তু। গলজি বস্তু আঁকা খুবই ইজি, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের চেয়েও সহজ। এখানে কানেকশন আছে, ঝামেলা আছে, এখানে কোনো ঝামেলা নাই। ওকে, এই গলজি বস্তুর স্ট্রাকচারটাকে আমি বাইরে বের করে আরেকটু ভালো করে দেখাই। গলজি বস্তুর মধ্যে প্রধানত দুই ধরনের জিনিসপত্র আছে, ওগুলাকে আমি এপাশে একটু ভালো করে তোমাদেরকে দেখাই। তোমরা লক্ষ্য করো, গলজি বস্তুর মধ্যে এক ধরনের লম্বা লম্বা দেখো নলের মতো জিনিসপত্র আছে, এদের নাম হলো সিস্টার্নি। গলজি বস্তুর এই স্ট্রাকচারগুলোর নাম হলো সিস্টার্নি। সিস্টার্নিগুলো দেখতে অনেকটা কিন্তু এরকম, দেখো, সিস্টার্নিগুলো দেখতে কিন্তু অনেকটা এরকম। সিস্টার্নিগুলো দেখতে কিন্তু অনেকটা এরকম। সিস্টার্নিগুলো দেখতে কিন্তু অনেকটা এরকম, খেয়াল করো। আমি একটু ডট টট দিই যাতে করে দেখতে বেশি ভালো দেখায়। এরকম দেখতে, মাথাগুলো একটু মোটা মোটা, মাথাগুলো বা প্রান্তগুলো একটু মোটা মোটা, এগুলো হলো সিস্টার্নি। সিস্টার্নিগুলো দেখতে অনেকটা এরকম। তাহলে আরেক ধরনের জিনিস আছে, দেখো, থলে আছে কিছু, এই যে থলেগুলা, থলেগুলোকে বলা হয় ভেসিকল। থলেগুলোকে বলা হয় ভেসিকল। তাহলে গলজি বস্তুর মধ্যে দু ধরনের জিনিসপত্র রয়েছে, সিস্টার্নি রয়েছে এবং ভেসিকল রয়েছে। নামগুলো আমি একটু লিখে দিই। দেখো, সিস্টার্নি আর ভেসিকল রয়েছে গলজি বস্তুতে। এই জিনিসগুলোর নাম হলো সিস্টার্নি, এগুলোর নাম হলো সিস্টার্নি, আর এই থলিগুলোর নাম হলো
ভেসিকল। তাহলে গলজি বস্তু দুরকম অংশ দিয়ে গঠিত, সিস্টার্নি দিয়ে এবং ভেসিকল দিয়ে গঠিত। বুঝতে পারছো? এই গলজি বস্তুর নলগুলোর নাম হলো সিস্টার্নি, থলেগুলোর নাম হলো ভেসিকল। গলজি বস্তুর কাজ কি? কাজটা তোমরা একটু বোঝার চেষ্টা করো, খুবই সহজ। তোমরা ইতোমধ্যেই জানো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে থাকে রাইবোসোমের দানা। এগুলা হচ্ছে রাইবোসোমের দানা, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রয়েছে এরা। এই রাইবোসোমের দানাগুলো প্রোটিন জাতীয় পদার্থ তৈরি করে, তাই না? রাইবোসোম কি করে? প্রোটিন জাতীয় পদার্থ তৈরি করে। ধরা যাক এই প্রোটিনটা তৈরি হলো এখানে, এই প্রোটিন জাতীয় পদার্থগুলো তৈরি হলো। দেখো, এই প্রোটিন জাতীয় পদার্থগুলোকে প্যাকেট করতে হবে। এই প্যাকেট করার কাজটাই কিন্তু করে গলজি বস্তু। এবং প্যাকেট করার পরে এই প্রোডাক্টটা এদিক দিয়ে এখানে নিয়ে আসে, এদিক দিয়ে এখানে নিয়ে আসে, এদিক দিয়ে এখানে নিয়ে আসে। পদার্থটা পরিবহনও করে কিন্তু গলজি বস্তু। গলজি বস্তুর কাজ হচ্ছে বিভিন্ন প্রোটিন জাতীয় প্রোডাক্টগুলোকে প্যাকেট করা এবং বিভিন্ন জায়গায় পরিবহন করা। এজন্যই কিন্তু এরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পাশে থাকে, কারণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ শেষ হলে গলজি বস্তুর কাজ শুরু হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাজ করে দিয়ে দিল, সে পদার্থ চলে গেল গলজি বস্তুর মধ্যে। বুঝছো? এটা পাশাপাশি এই জন্যই থাকে। খুব ইম্পর্টেন্ট ব্যাপার কিন্তু। ছবি আঁকার সময় আমরা কোষের দুই জায়গায় দিয়ে দিই এদেরকে, কিন্তু না, এরা পাশাপাশি থাকবে, মাথায় রেখো তোমরা। ঠিক আছে? এই হচ্ছে গলজি বস্তুর কাজ। এখন বইয়ে কি কি লেখা আছে সেগুলো একটু বোঝার চেষ্টা করি তো আমরা। বইয়ের কথাগুলো একটু পড়ি, বইয়ের কথাগুলো একটু আমরা পড়ি। দেখো বইয়ে কি লেখা আছে। প্রথমে দেখো, গলজি বস্তু প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়। গলজি বস্তু প্রধানত কোথায় পাওয়া যায় বলো? প্রাণী কোষে পাওয়া যায়, তবে অনেক সময় এরা উদ্ভিদ কোষেও থাকে। এর পেছনে কারণ কি? কারণ তো একটা নিশ্চয় আছে, এই কারণটা তোমাদের ব্যাখ্যা করব। তবে প্রথমত মনে রেখো, গলজি বস্তু কিন্তু প্রাণী কোষের বৈশিষ্ট্য। এটা প্রাণী কোষেই মেইনলি থাকে, তবে উদ্ভিদ কোষেও মাঝে মধ্যে পাওয়া যায়। কেন? একটু নিচে আসলে তোমরা এই কারণটাও খুঁজে পাবে। দেখো, গলজি বস্তু সাধারণত সিস্টার্নি এবং কয়েক ধরনের ভেসিকল দিয়ে গঠিত। ইতোমধ্যেই তোমরা জানো গলজি বস্তুর এই নলের মতো স্ট্রাকচারগুলোর নাম হলো সিস্টার্নি, আর থলেগুলোকে বলা হয় কিন্তু ভেসিকল। গলজি বস্তু তাহলে সিস্টার্নি এবং ভেসিকল দিয়ে গঠিত। সিস্টার্নি দিয়ে এবং ভেসিকল দিয়ে গলজি বস্তু গঠিত। ঠিক আছে? তারপরে কি বলা হচ্ছে একটু দেখো, এর পর্দায় বিভিন্ন এনজাইমের বা উৎসেচকের পানি বিয়োজন সম্পন্ন হয়। বিভিন্ন এনজাইমের পানি বিয়োজন সম্পন্ন হয়। পানি বিয়োজন কি? এমন একটা বিক্রিয়া যে বিক্রিয়া থেকে পানি বের হয়ে যাবে, সেই বিক্রিয়াগুলোকেই বলা হয় কিন্তু পানি বিয়োজন। সাধারণত কোনো জিনিসপত্রকে যদি আমরা সংযোগ দেই, তখনই সেখান থেকে পানি বের হয়ে যায়। ব্যাপারটা কি কঠিন লাগছে? ওকে, দেখো আমি এই বিক্রিয়াটা তোমাদেরকে একটু অন্য জায়গায় ছোট্ট করে করে দেখাচ্ছি। উৎসেচকের পানি বিয়োজন এই কথাটার মানে কি? উৎসেচকের পানি বিয়োজন এই কথাটার মানে কি? ধরা যাক এ একটা পদার্থ আছে, বি একটা পদার্থ আছে, এই দুজনকে আমরা জোড়া দিলাম। জোড়া দিয়ে সেখানে তৈরি হলো সি, সঙ্গে একটা পানি বের হয়ে গেল, একটা পানি এখানে তৈরি হলো। এই পানিটা কিন্তু এ বির ভেতর থেকে বেরিয়ে এসছে, তাই না? এ এবং বিকে জোড়া দিয়ে সেখান থেকে আমরা সি পেলাম, সঙ্গে একটা পানিও তৈরি হলো। বুঝতে পারছো? এরকম বিক্রিয়াগুলোকেই কিন্তু বলা হয় পানি বিয়োজন। যে বিক্রিয়াতে পানি বের হয়ে যায়, যে বিক্রিয়াতে পানি তৈরি হয়, সেই বিক্রিয়াগুলোকে বলা হয় পানি বিয়োজন। এখন উৎসেচক কি? তোমরা ইতোমধ্যেই জানো এই উৎসেচক কি। উৎসেচক মানে হলো এনজাইম। এনজাইমের পানি বিয়োজন মানে এনজাইমের সংযোগ। এ একটা পদার্থ, বি একটা পদার্থ, এই দুইজনকে যুক্ত করে সি বানানো হলো। মনে রাখতে হবে সি হচ্ছে একটা উৎসেচক। সি হচ্ছে উৎসেচক। আমরা সি তৈরি করার সময় কি করলাম? এবিকে যুক্ত করলাম। এবিকে যুক্ত করার কারণেই তো একটা পানি তৈরি হয়েছে, তাই না? এই ঘটনাটাকে বলা হচ্ছে কিন্তু উৎসেচকের পানি বিয়োজন। আমরা একটা উৎসেচক বানাতে গিয়ে পানি তৈরি করে ফেললাম, এই ঘটনার নামই হচ্ছে উৎসেচকের পানি বিয়োজন। এই কথাটা অত গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার না, বই কেন জানি ফোকাস করেছে, লিখেছে, এটা না লিখলেও চলতো। জাস্ট আমরা এইটুকু মনে রাখবো যে গলজি বস্তুর মধ্যে এনজাইমটা তৈরি হলো। দেখো এ বি নামের দুইটা পদার্থকে যুক্ত করে সি বানানো হলো, মানে এনজাইমটা তৈরি করা হলো। এই বিক্রিয়াটাই কিন্তু গলজি বস্তুর মধ্যে হয়। গলজি বস্তুর কাজই হলো এনজাইম তৈরি করা। বিভিন্ন এনজাইম সে এভাবে তৈরি করে, এই কথাটা আমরা মাথায় রাখতে পারি। তারপর আর কি কি বলা হচ্ছে একটু লক্ষ্য করো তো। জীবকোষে বিভিন্ন পদার্থ নিঃসৃতকরণের সঙ্গে এর নিবিড় সম্পর্ক রয়েছে। সম্পর্ক রয়েছে কেন? এই তো বিভিন্ন পদার্থ নিঃসরণ করে। ধরা যাক এই কোষের ভেতর থেকে যদি কোনো কেমিক্যাল বেরিয়ে আসতে চায়, তাহলে কিভাবে বেরিয়ে আসবে বলো? এই কোষের ভেতর থেকে যদি কোনো কেমিক্যাল বেরিয়ে আসতে চায়, তখন সে কিভাবে বেরিয়ে আসবে? কেমিক্যালটা প্রথমে তৈরি হবে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এই পদার্থটা গলজি বস্তু দ্বারা প্যাকেট হবে। প্যাকেট হয়ে প্যাকেটজাত পদার্থটা এদিক দিয়ে ঘুরে ঘুরে এখানে চলে আসবে। এখান থেকে সে কোষের বাইরে বেরিয়ে আসবে। কোষের বাইরে বেরিয়ে আসবে।
তাহলে কোষ যদি একটা পদার্থ ক্ষরণ করে, কোষ যদি একটা পদার্থ নিঃসরণ করে, তাহলে সেটা কার কারণে নিঃসরণ হয় বলো? গলজি বস্তুর কারণেই কিন্তু নিঃসরণ হয়। গলজি বস্তু কিন্তু এভাবে পদার্থগুলো নিঃসরণ করায় দেয়, তাই না? গলজি বস্তু কিন্তু এভাবে পদার্থে নিঃসরণ করায়, মনে রাখতে হবে এটা। হরমোন নিঃসরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। হরমোন নিঃসরণেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তোমরা লক্ষ্য করবে হরমোন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রোটিন জাতীয় পদার্থ। কিছু হরমোন আছে স্নেহ জাতীয় বা চর্বি জাতীয় পদার্থ, কিন্তু প্রোটিন জাতীয় হরমোনই বেশি। তার মানে যেহেতু গলজি বস্তুটা প্রোটিন নিয়ে বিভিন্ন কাজ করে, তাহলে সে প্রোটিন জাতীয় যে হরমোনগুলো আছে তাদেরকেও নিঃসরণ করতে পারে। ধরা যাক এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটা হরমোন তৈরি করলো, সে হরমোনটা একটু মডিফাই করলো, প্যাকেট করলো, করে এই দিক দিয়ে হরমোনটা বের করে দিল, যে এই পদ্ধতিতে হরমোনটা বের করে দিল, গলজি বস্তু একটা হরমোন বের করে দিল, এটাকে তো বলা হচ্ছে হরমোন নিঃসরণ। তারপরে বলা হচ্ছে বিভিন্ন বিপাকীয় কাজে এদের সম্পর্ক রয়েছে। এই কথাটার মানে কি আমি একটু বলি তোমাদের। বিপাকীয় কাজে এর ভূমিকা আছে, এর মানে কি? বিপাকীয় কাজের সাথে এর সম্পর্ক রয়েছে। বিপাকীয় কাজের সাথে সম্পর্ক রয়েছে, এই কথাটার মানে কি? বিপাক মানে বিক্রিয়া, তোমরা মনে রাখবে যে কোনো ধরনের বিক্রিয়া মানে হলো বিপাক। দেখো গলজি বস্তুর মধ্যে এরকম একটা বিক্রিয়া হলো না, এটাও তো বিপাক। যে কোনো বিক্রিয়াই হলো বিপাক। গলজি বস্তু বিভিন্ন বিক্রিয়া করছে মানে বিভিন্ন বিপাক কাজ করছে। লাস্টের কথাটা ইম্পর্টেন্ট, এরা বিভিন্ন সময় প্রোটিন সঞ্চয় করে রাখে। এর তো কাজই প্রোটিন নিয়ে কারবার করা, প্রোটিনকে পরিবহন করা। হয়তো একটা প্রোটিন সে ইচ্ছে করে এখানে জমা রেখে দিল, প্রোটিনকে সে জমাও রাখতে পারে। প্রোটিনকে সে যেমন পরিবহন করে নিয়ে যেতে পারে, তেমনই প্রোটিনকে সে জমাও রাখতে পারে। এটা আমরা মনে রাখবো। এবার আমরা এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? এগুলো একটু বোঝার চেষ্টা করি। এখানে দেখো গলজি বস্তুর ছবি দেওয়া আছে, আমরা ইতিমধ্যে দেখেছি। এই নলগুলোর নাম হলো সিস্টার্নি আর থলিগুলোর নাম হলো ভেসিকল। প্রথম ব্যাপারটা একটু দেখো, এরা প্রাণী কোষে বেশি থাকে কেন, আমি তোমাদের একটা ব্যাখ্যা দিতে চেয়েছিলাম। গলজি বস্তুর মেন কাজ হলো প্রোটিন নিয়ে কাজ করা। ব্যাপারটা বোঝো, গলজি বস্তুর মেন কাজ কিন্তু প্রোটিন নিয়ে কাজ করা। এবং প্রোটিন কার শরীরে বেশি থাকে বলো? প্রাণীদের শরীরেই কিন্তু প্রোটিনটা বেশি। এজন্য প্রাণীর শরীরে গলজি বস্তুও বেশি। প্রাণীর শরীরে প্রোটিনের প্রসেসিং বেশি, যেহেতু আমাদের শরীরে তো সবই প্রোটিন, এই যে মাংস হাড্ডি সবই তো প্রোটিন। যে কোনো প্রাণীর শরীরে তো সবই প্রোটিন। প্রাণীর শরীরে যেহেতু প্রোটিন বেশি, তাই প্রাণীর শরীরে গলজি বস্তুও বেশি। প্রাণী দেহে প্রোটিন বেশি, প্রাণীদেহে, আচ্ছা ডবল দেহে লিখলাম, প্রাণীদেহে প্রোটিন বেশি, প্রাণীদেহে যেহেতু প্রোটিন বেশি, কাজে প্রাণীদেহে গলজি বস্তুর পরিমাণে কিন্তু বেশি। এটা একটা কারণ। আরেকটা কারণ আছে, এই কারণটা একটু মাথায় রাখতে পারো। গলজি বস্তু কিন্তু বিভিন্ন পদার্থ নিঃসরণ করছে। কখনো দেখা যাচ্ছে যে হরমোন নিঃসরণ করছে, কখনো এনজাইম নিঃসরণ করছে, অনেক সময় তরল পদার্থ যে কোনো নিঃসরণ করে। নিঃসরণের কাজ কিন্তু প্রাণীদেহে বেশি। উদ্ভিদ কিন্তু এত বেশি নিঃসরণ করে না। উদ্ভিদের গা থেকে ঘামও বের হয় না, উদ্ভিদের চোখ থেকে জলে বের হয় না, উদ্ভিদের মুখে লালাও ক্ষরণ হয় না, তাই না বলো? উদ্ভিদের শরীরে কিন্তু নিঃসরণ কম, প্রাণীদেহে কিন্তু নিঃসরণ বেশি। আমাদের শরীরে কত ধরনের কেমিক্যাল নিঃসরণ হচ্ছে। নাক থেকে একটু তেল বের হচ্ছে, চোখ থেকে পানি বের হচ্ছে, নাক দিয়ে হচ্ছে জানো তোমরা কি বের হয়, মুখে লালা বের হচ্ছে, তাই না? অনেক নিঃসরণ হচ্ছে। এই জন্য নিঃসরণ প্রাণীদেহে যেহেতু বেশি, গলজি বস্তু এই জন্য প্রাণীদেহে বেশি। গলজি বস্তুর কাজে তো নিঃসরণ করা, এটাও লিখতে পারো, প্রাণীদেহে নিঃসরণ বেশি। নিঃসরণ বেশি, প্রাণীদেহে যেহেতু নিঃসরণ বেশি, তাই প্রাণীদেহের মধ্যে বেশি বেশি গলজি বস্তুর প্রয়োজন হয়। এই দুটা কথা তোমরা একটু মনে রেখো। ওকে, এবার আমরা একটু সিস্টার্নি আর ভেসিকল সম্পর্কে জানবো। ইতোমধ্যে আমরা জানি সিস্টার্নি হচ্ছে নলের মতো দেখতে। সিস্টার্নি দেখতে কেমন? নলের মতো। সিস্টার্নি দেখতে হলো নলের মতো। আর ভেসিকল মানে কি? এরা হলো থলি। তাহলে গলজি বস্তু যেই অংশগুলো দেখতে নলের মতো তারা সিস্টার্নি, আর যারা দেখতে থলির মতো তারা হলো ভেসিকল। সহজ ব্যাপার। উৎসেচকের পানি বিয়োজন ব্যাপারটাকে আমি ব্যাখ্যা করেছি। এ আর বি দুটো জিনিস যুক্ত হয়, সি তৈরি হলো, মানে উৎসেচক তৈরি হলো, এনজাইম তৈরি হলো, সঙ্গে একটা পানি বের হয়ে গেল। এই জন্য এই ঘটনাকে বলা হচ্ছে উৎসেচকের পানি বিয়োজন। মানে এখানে আসলে তথ্যটা বেশি ক্লিয়ার না, এটার আরেকটা মিনিংও হতে পারে যে এনজাইমের মধ্যে পানি থাকে, সেই পানিটাকে বের করা হলো। এমন না যে বিক্রিয়ার মাধ্যমে পানি বের করতে হবে, কোনো না কোনোভাবে এনজাইমের ভেতর থেকে পানি বের হয়ে গেছে। জাস্ট এটা তোমরা মনে রাখবে। হরমোন নিঃসরণ তোমাদের ইতিমধ্যে আমি ব্যাখ্যা করলাম। হরমোন মানেই হচ্ছে প্রোটিন। হরমোনগুলো সাধারণত প্রোটিন জাতীয় পদার্থই হয়। হরমোনগুলো যদি প্রোটিন জাতীয় পদার্থ হয়, তাহলে হরমোনগুলো যদি প্রোটিন জাতীয় পদার্থ হয়, তাহলে গলজি বস্তুর ভেতর থেকে নিশ্চয়ই বেরিয়ে আসবে। তবে হরমোন অনেক সময় লিপিড জাতীয় পদার্থও হয়।
স্টেরয়েড, এটা একটা লিপিড জাতীয় হরমোন, ওটা গলজি বস্তু থেকে নাও বেরোতে পারে। বিপাক, বিপাক মানে কি? বিক্রিয়া। তোমরা মনে রাখবে বিপাক মানে হলো বিক্রিয়া। তো গলজি বস্তু বিভিন্ন বিক্রিয়াতে সাহায্য করে, বিভিন্ন বিপাকে সাহায্য করে, তাই না? এর জন্য গলজি বস্তু বিপাক ক্রিয়ার কথা বলা হয়েছে। গলজি বস্তু অনেক সময় কি করে? প্রোটিন সঞ্চয় করে। এটার আর কি বলবো? প্রোটিন সঞ্চয় করে মানে হচ্ছে গলজি বস্তু প্রোটিন জমা রাখে। গলজি বস্তু অনেক সময় প্রোটিনকে পরিবহন করে। তোমরা তো দেখলেই গলজি বস্তু কিন্তু প্রোটিনকে, ধরা যাক এখানে একটা পদার্থ তৈরি হলো, এই কেমিক্যালটাকে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এখানে নিয়ে চলে আসলো, পরিবহন করলো। এজন্য খুব সুন্দর একটা গলজি বস্তুর নাম আছে। গলজি বস্তুর একটা ডাক নাম হচ্ছে কোষের ট্রাফিক পুলিশ। গলজি বস্তুকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ। এই নামটা কেন দেওয়া হলো তোমরা খুব ভালো করে মনে রেখো, এটা খুব ইম্পর্টেন্ট, মার্কের প্রশ্নতে আসে। গলজি বস্তুকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয় কেন? ট্রাফিক পুলিশ কি করে বলো? রাস্তায় গাড়ির দিক নির্ধারণ করে দেয় না, যে তুমি এদিকে আসো, তোমরা দাঁড়াও, তোমরা যাও, তাই না? ট্রাফিক পুলিশ গাড়ির দিক নির্ধারণ করে দেয়। গলজি বস্তু কোষের বিভিন্ন পদার্থের, বিশেষ করে প্রোটিন জাতীয় পদার্থের দিক নির্ধারণ করে দেয়। একটা প্রোটিন কোন দিকে যাবে, ধরা যাক এখানে একটা প্রোটিন আসলো, এই প্রোটিনটা এদিকে চলে যাবে নাকি এদিকে আসবে নাকি এদিকে যাবে, এই দিক নির্ধারণ কে করে দেয়? গলজি বস্তু নির্ধারণ করে দেয়। যেহেতু গলজি বস্তু প্রোটিনের দিক নির্ধারণ করে দেয়, এই জন্য এটাকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ। কোষের ট্রাফিক পুলিশ কেন বলা হয় আমি এর উত্তরটা লিখে দেই। যেহেতু যেহেতু সে কি করছে? প্রোটিনের দিক নির্ধারণ করে দিচ্ছে। যেহেতু সে প্রোটিনের দিক নির্ধারণ করে দিচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে কোষের ট্রাফিক পুলিশ। যেহেতু সে প্রোটিন কোন দিকে যাবে সেই দিকটা নির্ধারণ করে দিচ্ছে, তাই এটাকে কিন্তু আমরা বলবো কোষের ট্রাফিক পুলিশ। এই হচ্ছে গলজি বস্তুর বিভিন্ন কাজ এবং এর গুরুত্ব। তোমরা দেখো এখানে কিন্তু গলজি বস্তুর অনেকগুলা কাজের কথা বলা হচ্ছে, এগুলো সবই কিন্তু গলজি বস্তুর কাজ। গলজি বস্তুর গুরুত্ব যদি লিখতে বলা হয় তুমি সব লিখবে। এগুলো হচ্ছে গলজি বস্তুর গঠন, আর গলজি বস্তু কোথায় থাকে কোথায় থাকে না এই সম্পর্কে একটা এমসিকিউ। সব কিছুই কিন্তু গলজি বস্তুর ব্যাপারে আমরা জানলাম, ছবিটাও জানলাম, বৈশিষ্ট্যগুলো জানলাম, গুরুত্বগুলো জানলাম। আশা করি তোমরা বুঝছো।